প্রিয় শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি ইউনিক স্কুল থেকে। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব ভূগোল দ্বিতীয় পত্রের গুরুত্বপূর্ণ সৃজনশীলের জন্য টপিকসগুলো এবং তথ্যকণিকা, জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্নগুলো। প্রথমে আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্রথম অধ্যায়, মানব ভূগোল। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্যকণিকা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ নিয়ন্ত্রিত চিন্তাধারাকে নিমিত্তবাদ বলা হয়। মানব ভূগোলের আলোচ্য বিষয় হচ্ছে জনসংখ্যা, বসতি ও খনিজ। মানব ভূগোলের প্রধান উপাদান হচ্ছে মানুষ ও পরিবেশ। উত্তর ও দক্ষিণ আমেরিকাকে পৃথক করেছে পানামা খাল দ্বারা। আফ্রিকা ও ইউরোপকে পৃথককারী সাগর হচ্ছে ভূমধ্যসাগর। সূর্যের আলো পৌঁছে না বলে বসবাসের অনুপযোগী হচ্ছে অ্যান্টার্কটিকা মহাদেশ। সূর্যোদয়ের দেশ হিসেবে পরিচিত জাপান একটি শিল্পোন্নত ও সমুদ্র বেষ্টিত দেশ। নাতিশীতোষ্ণ জাপানের বৃহত্তম দ্বীপ হচ্ছে হনশু। প্রাচ্যের ম্যানচেস্টার, যুক্তরাজ্যের রাজধানী হচ্ছে লন্ডন। শাসনতান্ত্রিক রাজতন্ত্র শাসন ব্যবস্থা রয়েছে যুক্তরাজ্যে। ভারতের উচ্চ ও নিম্নকক্ষ, উচ্চকক্ষের নাম হচ্ছে রাজ্যসভা এবং নিম্নকক্ষের নাম হচ্ছে লোকসভা। বাংলাদেশের উপর দিয়ে অতিক্রান্ত দ্রাঘিমা হচ্ছে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। প্রশাসনিকভাবে বাংলাদেশে বিভাগ হচ্ছে 8টি। বাংলাদেশে মোট সীমা রেখা 4712 কিলোমিটার। বাংলাদেশের সাথে মায়ানমারের সীমানা হচ্ছে 280 কিলোমিটার। এই গুরুত্বপূর্ণ তথ্যকণিকাগুলো থেকে জ্ঞানমূলক প্রশ্ন এবং এমসিকিউ প্রশ্ন হতে পারে। এবারে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন। আঞ্চলিক ভূগোল কাকে বলে? মানব ভূগোল কাকে বলে? অর্থনৈতিক ভূগোল কি? বাংলাদেশ কোন মহাদেশে অবস্থিত এবং এশিয়া মহাদেশের অন্তর্গত বৃহত্তম দেশের নাম কি? এই অধ্যায় থেকে অনুধাবনমূলক প্রশ্নের জন্য যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ: অঞ্চল কি? ব্যাখ্যা করো। একটি দেশের সীমানা রাষ্ট্রের সার্বভৌম পরিব্যাপ্তি নির্দেশ করে, এই উক্তিটি ব্যাখ্যা করো। স্থানভেদে সংস্কৃতির পরিবর্তন ঘটে, বিষয়টি ব্যাখ্যা করো। নিমিত্তবাদ এই ধারণাটি কি, এ সম্পর্কে আলোচনা করো। বাংলাদেশের ক্রান্তীয় অঞ্চলের দেশ, ব্যাখ্যা করো। মানব ভূগোলের গুরুত্ব কি, এটা আলোচনা করো এবং সংক্ষেপে অর্থনৈতিক ভূগোলের বৈশিষ্ট্য লিখো। এই অধ্যায়ের যে টপিকসগুলো থেকে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন হতে পারে, সে টপিকসগুলোর মধ্যে আছে মানব ভূগোলের ধারণা এবং এর ক্ষেত্র, বিষয়বস্তু ও শাখা কি। মানব ভূগোল পাঠের প্রয়োজনীয়তা কি, অর্থাৎ মানব ভূগোল পাঠের প্রয়োজনীয়তা দৈনন্দিন জীবনে কেমন। পৃথিবীর প্রধান রাজনৈতিক অঞ্চলসমূহ অর্থাৎ মহাদেশ ও দেশ সম্পর্কে। এখানে কয়েকটা দেশ হচ্ছে গুরুত্বপূর্ণ: ভারত, দক্ষিণ কোরিয়া, জাপান, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং এর প্রশাসনিক অঞ্চল। এবারে হচ্ছে দ্বিতীয় অধ্যায়, জনসংখ্যা। এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ তথ্যকণিকাগুলো আলোচনা করে নিচ্ছি। জন্ম ও মৃত্যু হার এবং অভিগমন, এগুলোকে বলা হয় জনমিতিক বৈশিষ্ট্য। কোনো একটি এলাকার জনসংখ্যার পরিবর্তন নির্ভর করে সেই এলাকার জন্মহার এবং মৃত্যু হারের উপর এবং অভিগমনের উপর। একটি দেশের জনসংখ্যাকে ওই দেশের আয়তন দিয়ে ভাগ করলে যেটি পাওয়া যায় সেটি হচ্ছে জনসংখ্যার ঘনত্ব। স্থূল জন্মহারকে প্রকাশ করা হয় হাজারে, মনে রাখতে হবে সিবিআর ও সিডিআর, ক্রোড বার্থ রেট বা ক্রোড ডেথ রেট, এগুলো সবসময় প্রতি হাজার জন জনসংখ্যায় নির্ণয় করা হয়। শহর থেকে গ্রামে অভিগমন বেশি হয় সাধারণত উন্নত দেশে। অভিগমনের বিকর্ষণমূলক কারণ হচ্ছে অর্থনৈতিক মন্দার কারণে অভিগমন অনেক সময় শহর থেকে গ্রামের দিকে হয়ে থাকে। জনমিতিক ট্রানজিশনাল মডেল উপস্থাপিত হয় 1929 সালে। জনসংখ্যার ঘনত্ব মূলত জনবসতির নিবিড়তার কারণে। বাংলাদেশের জনসংখ্যা সবচেয়ে বেশি কম যে 8টি বিভাগ রয়েছে তার মধ্যে সিলেট বিভাগে। কাম্য জনসংখ্যা তথ্যটি প্রদান করেন কার্ল স্যান্ডার্স। ম্যালথাসের সূত্র অনুসারে জনসংখ্যা দ্বিগুণ হয় প্রতি 25 বছর অন্তর অন্তর। জনসংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পায়। জনসংখ্যা ও সম্পদের মধ্যে ভারসাম্য হলো কাম্য জনসংখ্যা। আন্তর্জাতিক অভিগমনে বেকার সমস্যা লাঘব হয় উৎস স্থানের। এই অধ্যায়ের অন্যতম গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নগুলো হচ্ছে: জনসংখ্যা ঘনত্ব কাকে বলে? আন্তর্জাতিক অভিগমন কাকে বলে? স্থূল জন্মহার কি এবং অভিগমন কি? প্রজননশীলতা কাকে বলে বা জন্মহার কাকে বলে? জনমিতিক ট্রানজিশনাল মডেল এটি প্রদান করেন কে এবং সিডিআর এর পূর্ণরূপ কি? এই অধ্যায়ে গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্নগুলোর মধ্যে রয়েছে:
নিবিড় জনসংখ্যা অঞ্চল গড়ে ওঠার কারণ কি ব্যাখ্যা করো। আন্তর্জাতিক অভিগমন কি আলোচনা করো। কাম্য জনসংখ্যা বলতে সাধারণত কি বোঝানো হয়, বা জনসংখ্যার ঘনত্ব বলতে তুমি কি বুঝো, অথবা মাথাপিছু ভূমি বলতে কি বোঝানো হয়, নারী পুরুষ অনুপাত কিভাবে নির্ণয় করা হয়, এগুলো ব্যাখ্যা করো। পরবর্তীতে এই অধ্যায়ের যে টপিকসগুলো থেকে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন হতে পারে সে টপিকসগুলোর মধ্যে রয়েছে জনসংখ্যার জনমিতিক উপাদান এবং জনসংখ্যার অভিগমনের কারণ, ধরন ও প্রভাব, বাংলাদেশের জনসংখ্যার যে জনমিতিক বৈশিষ্ট্য, জনমিতিক ট্রানজিশনাল মডেল ও বাংলাদেশ, বয় পিরামিড অঙ্কন ও এর বিশ্লেষণ, ঘনত্বের ভিত্তিতে বাংলাদেশের জনসংখ্যা বন্টন ও এর কারণ, বাংলাদেশের জনসংখ্যার দ্রুত বৃদ্ধির প্রভাব এবং প্রাকৃতিক সম্পদ ও জনসংখ্যার মধ্যে সম্পর্ক। এবারে আলোচ্য বিষয় হচ্ছে তৃতীয় অধ্যায় বসতি। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্য কণিকাগুলোর মধ্যে আছে স্থায়ীভাবে বসবাসের জন্য নির্মিত আবাসস্থলকে সাধারণত বসতি বলা হয়। এস্কিমোদের বাসগৃহ ছিল ইগলুতে। নিবিড় বসতিতে একসাথে বাস করে সাধারণত 200টি পরিবার। অতি বিরল জনবসতি এটি দেখা যায় বাংলাদেশের বান্দরবান এবং রাঙ্গামাটি জেলায়। বসতি গড়ে ওঠা প্রাকৃতিক নিয়ামক হচ্ছে জলবায়ু, মৃত্তিকা এবং ভূপ্রকৃতি। সাঁওতাল জনগোষ্ঠী বসবাস করে বাংলাদেশের রাজশাহী বিভাগে বিল বা হাওর অঞ্চলে দেখা যায় অনুকেন্দ্রিক বসতি। সাধারণত নদী বা রাস্তার পাশে কোনো মাঠে অনুষ্ঠিত হয়, সেটাকে আমরা হাট বলি। সপ্তাহে একদিন অথবা সর্বোচ্চ 2 দিন এই সাপ্তাহিক হাট বসে থাকে। গ্রামীণ পণ্যের এই সুষম বন্টন নিশ্চিত করে এই যে সপ্তাহে একদিন বা 2 দিন যে বসে হাটগুলো, জনসংখ্যা 50 লাখের যদি বেশি থাকে সেটাকে বলা হয় মেগা সিটি। ঢাকা নগরী সর্বপ্রথম গড়ে উঠেছিল 1610 সালে। ঢাকায় জনসংখ্যা অধিক হওয়ার কারণ হচ্ছে এখানে কর্মসংস্থানের অধিক সুযোগ রয়েছে। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম নগরী ও বাণিজ্যিক রাজধানী বলা হয় চট্টগ্রামকে। শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত হচ্ছে নারায়ণগঞ্জ শহর। এই অধ্যায়ের অন্যতম গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নগুলোর মধ্যে আছে বসতি কি, বাংলাদেশের নদীর তীরে কোন ধরনের বসতি গড়ে উঠতে দেখা যায়, বিক্ষিপ্ত বসতি কাকে বলে, অথবা আমরা যে নগরায়নের কথা বলছি এই নগরায়ন কি, এস্কিমোদের বাসগৃহের নাম কি ছিল। এগুলো হচ্ছে এই অধ্যায়ের অন্যতম গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন। অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে আছে ভূপ্রকৃতি বসতি স্থাপনে সহায়ক, ব্যাখ্যা করো। বসতি গড়ে ওঠার ক্ষেত্রে জলবায়ুর ভূমিকা কি, আলোচনা করো। শিল্পাঞ্চলে পুঞ্জীভূত বসতি হওয়ার কারণ কি, ব্যাখ্যা করো। নগরায়ন বলতে সাধারণত কি বোঝানো হয়, গ্রামীণ হাট গড়ে ওঠার কারণ ব্যাখ্যা করো। এই অধ্যায়ের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়বস্তু যেগুলো থেকে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন হতে পারে ভৌগোলিক পরিবেশ ও বসতির ভিন্নতা, বাংলাদেশের গ্রামীণ বসতির ধরনগুলো কেমন এবং এর বৈশিষ্ট্য কি, বাংলাদেশের গ্রামীণ হাট বাজারের ধারণা, বাংলাদেশের যে নগরায়ন হচ্ছে সে নগরায়নের ধারাটা কোন দিকে যাচ্ছে, বাংলাদেশের নগর সমূহে অতিরিক্ত জনসংখ্যাজনিত যে সমস্যা এবং এর সমাধানে করণীয় কি। এবারে আলোচ্য বিষয় হচ্ছে চতুর্থ অধ্যায় কৃষি। কৃষি থেকে গুরুত্বপূর্ণ তথ্য কণিকার মধ্যে আছে কৃষিকাজের প্রাকৃতিক নিয়ামক হচ্ছে ভূপ্রকৃতি, জলবায়ু এবং মৃত্তিকা। কৃষির জলবায়ুগত উপাদান হচ্ছে উত্তাপ, বৃষ্টিপাত ও আর্দ্রতা। সূর্যের আলোর স্বল্পতা ও তীব্রতার উপর নির্ভর করে ফসলের হ্রাস বৃদ্ধি। গ্রামীণ গোত্রভুক্ত ধানের বৈজ্ঞানিক নাম হচ্ছে ওরিজা সেটিভা। ধান উৎপাদনে ষষ্ঠ এবং রপ্তানিতে দ্বিতীয় হচ্ছে থাইল্যান্ড। ধান চাষের অনুকূল তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, 16 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। ধান চাষের জন্য সর্বাধিক উপযুক্ত হচ্ছে পলিযুক্ত উর্বর দোআঁশ মাটি। ধান উৎপাদনের জন্য প্রসিদ্ধ জলবায়ু হচ্ছে মৌসুমী জলবায়ু। ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান হচ্ছে পৃথিবীতে তৃতীয়। নদী উপত্যকার পলিমাটিতে ভালো চাষ হয় ধান চাষ। জাপানের জাতীয় পানীয় হচ্ছে চা। শীতকালে যে ফসল উৎপন্ন হয় তাকে বলা হয় রবি শস্য। উচ্চ ফলনশীল বীজ উদ্ভাবন করে বিআরআরআই অর্থাৎ বৃধান যেটাকে আমরা বলি 36 বিআইডিসি প্রতিষ্ঠিত হয় 1976 সালে ঢাকায়। ড্রাম সিডার যন্ত্রের আবিষ্কারক বাংলাদেশ। ঋতু পরিবর্তন সরাসরি বাংলাদেশের কৃষিক্ষেত্রে একটা বিরাট প্রভাব ফেলে। বাংলাদেশের কৃষিকে বলা হয় মৌসুমী বায়ুর জুয়া খেলা। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নগুলোর মধ্যে আছে কৃষি কাকে বলে, এরপরে হচ্ছে ব্যাপক কৃষি কাকে বলে, অর্থকরী ফসল কি,
পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম পাট উৎপাদনকারী দেশ কোনটি? রবি শস্য কি? বৃধান অর্থাৎ VRRI এ কৃষি ইনস্টিটিউটের যে রিসার্চ সেন্টার, এটা পূর্ণরূপ কি? BADC এর পূর্ণরূপ কি? এবং গমের আদিভূমি কোথায়? এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্নগুলোর মধ্যে আছে মিশ্র কৃষি একটি বহুমুখী কৃষি পদ্ধতি। বাংলাদেশের পাটকে সোনালী আঁশ বলা হয়, ব্যাখ্যা করো। পৃথিবীর রুটির জুড়ি বলা হয় কোন অঞ্চলকে? কৃষিতে প্রযুক্তির ব্যবহার কেন গুরুত্বপূর্ণ, ব্যাখ্যা করো। চা চাষের জন্য ঢালু ভূমি প্রয়োজন কেন, ব্যাখ্যা করো। কৃষি উৎপাদন বৃদ্ধিতে প্রযুক্তির ভূমিকা ব্যাখ্যা করো। বাংলাদেশের কৃষিতে কৃষি সংস্থার অবদান ব্যাখ্যা করো। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়বস্তুগুলোর মধ্যে আছে কৃষিকার্যের ভৌগোলিক নিয়ামক, বিশ্বব্যাপী ধান, গম, আখ ও ছাইয়ের উৎপাদন, বন্টন এবং অর্থনৈতিক গুরুত্ব। কৃষির ক্ষেত্র হচ্ছে ফসল উৎপাদন, পশুপালন ও মৎস্য চাষ। বাংলাদেশের প্রধান কৃষিক্ষেত্র হচ্ছে ফসল উৎপাদন, পশুপালন ও মৎস্য চাষ। বাংলাদেশের কৃষি সংস্থা সমূহ ও আধুনিক যে প্রযুক্তি, এই বিষয়টা। ঋতুভিত্তিক ফসল ও বাংলাদেশের জলবায়ু, এই টপিকসগুলো হচ্ছে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার জন্য অধিক গুরুত্বপূর্ণ। এবারে হচ্ছে পঞ্চম অধ্যায়, খনিজ ও শক্তি সম্পদ। পঞ্চম অধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্য কণিকাগুলোর মধ্যে আছে লোহা, নিকেল, তামা ও সোনা এক ধরনের ধাতব খনিজ। শিলাস্তরে বিদ্যমান নির্দিষ্ট রাসায়নিক গুণসম্পন্ন অজৈব পদার্থকে খনিজ বলা হয়। খনিজ তেল পাওয়া যায় পাললিক শিলায়। অখনিজ শক্তি সম্পদের উদাহরণ হচ্ছে পানি বিদ্যুৎ। ওপেকের উদ্যোক্তা রাষ্ট্র হচ্ছে ইরাক। বিকল্প জ্বালানির উদাহরণ হচ্ছে জৈব গ্যাস, বায়ু ও পানি শক্তি। আকরিকের পরিমাণ সর্বনিম্ন ৪৫% হলে কয়লা উত্তোলন লাভজনক হয়। বিশ্বে খনিজ তেলের বাণিজ্য নিয়ন্ত্রণ করে হচ্ছে ওপেক। সিমেন্ট শিল্পের প্রধান কাঁচামাল হচ্ছে চুনাপাথর। ময়মনসিংহের বিজয়পুরে পাওয়া গেছে শ্বেত মৃত্তিকা। সিলেট ও কুমিল্লায় সঞ্চিত রয়েছে কাঁচ বালির। কাঠ শিল্পের প্রধান কাঁচামাল হচ্ছে সিলিকা বালু। বাংলাদেশের সার ও বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয় প্রাকৃতিক গ্যাস। ভারতের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ হচ্ছে আকরিক লৌহ বা অভ্র। মৃত্তিকা ক্ষয়, ভূমিধস, দূষণ বৃদ্ধি পাচ্ছে খনিজ উত্তোলনের কারণে। এ অধ্যায়ে গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নগুলো হচ্ছে শক্তি সম্পদ কি, খনিজ সম্পদ কাকে বলে, জীবাশ্ম জ্বালানি কি বা শিল্প কাকে বলে, সার শিল্পের কাঁচামাল কি, তরল সোনা কাকে বলে। এ অধ্যায়ে গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্নগুলোর মধ্যে আছে শিল্পায়নের ক্ষেত্রে খনিজ সম্পদের ভূমিকা গুরুত্বপূর্ণ, ব্যাখ্যা করো। সিলেট অঞ্চলে প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র বেশি, ব্যাখ্যা করো। খনিজ সম্পদের গুরুত্বগুলো লিখো। যান্ত্রিক সভ্যতার ভিত্তি হলো আকরিক লৌহ, ব্যাখ্যা করো। খনিজ সম্পদ সংরক্ষণ বলতে কি বোঝানো হয়। এই অধ্যায়ের যে টপিকসগুলো থেকে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা প্রশ্ন হতে পারে খনিজ শক্তি সম্পদের ধারণা, ব্যবহার ও গুরুত্ব, বিশ্বের প্রধান খনিজ ও শক্তি সম্পদের উৎপাদন এবং বন্টন, বাংলাদেশের খনিজ ও শক্তি সম্পদ, বাংলাদেশ ও ভারতের খনিজ ও শক্তি সম্পদ। এবার হচ্ছে ষষ্ঠ অধ্যায়, শিল্প। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্য কণিকা হচ্ছে লৌহ ও ইস্পাত উৎপাদন প্রথম স্থানে আছে চীন। আধুনিক যন্ত্র সভ্যতার ভিত্তি হচ্ছে লৌহ ও ইস্পাত শিল্প। এশিয়ার সর্ববৃহৎ লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র জাপানের ওসাকা। কার্পাস শিল্পে উন্নতির জন্য ম্যানচেস্টার নামে পরিচিত জাপানের ওসাকা। কার্পাস বয়ন শিল্পে বিশ্বের শীর্ষস্থানীয় দেশ হচ্ছে চীন। যুক্তরাষ্ট্রের হ্রদ অঞ্চলে গড়ে উঠেছে লৌহ ও ইস্পাত শিল্প। কয়লার আধিক্যের কারণে লৌহ ও ইস্পাত শিল্প গড়ে উঠেছে ওসাকায়। সার শিল্পের অন্যতম কাঁচামাল হচ্ছে প্রাকৃতিক গ্যাস। সিমেন্ট শিল্পের প্রধান কাঁচামাল হচ্ছে চুনাপাথর। মেঘনা সিমেন্ট কারখানা অবস্থিত মংলা বন্দরের নিকটে। বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য হচ্ছে তৈরি পোশাক। বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি বলা হয় তৈরি পোশাক শিল্পকে। বাংলাদেশে পোশাক শিল্পের অগ্রযাত্রা শুরু হয় ৮০ দশকে। পোশাক শিল্পের বাণিজ্য বৃদ্ধিতে তৈরি হয়েছে ইপিজেড। বাংলাদেশে উৎপাদিত সার ইউরিয়া, টিএসপি, অ্যামোনিয়াম ও সালফেট। পরবর্তীতে এ অধ্যায়ের গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন শিল্পায়ন কাকে বলে, শিল্পের স্থানীয়করণ কাকে বলে। শিল্পের সংজ্ঞা দাও। বর্তমানে কার্পাস বয়ন শিল্পে শীর্ষস্থানীয় দেশ কোনটি। বাংলাদেশের প্রথম পাট কল কোনটি। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্নগুলোর মধ্যে আছে শিল্পের বিকাশে দক্ষ শ্রমিক অপরিহার্য, ব্যাখ্যা করো। বাংলাদেশে ওষুধ শিল্প একটি সম্ভাবনাময় খাত, ব্যাখ্যা করো। নারীর ক্ষমতায়নে তৈরি পোশাক শিল্পের ভূমিকা কেন গুরুত্বপূর্ণ, ব্যাখ্যা করো। ওসাকাকে জাপানের ম্যানচেস্টার বলা হয় কেন, ব্যাখ্যা করো। বাংলাদেশের চিনি শিল্প উত্তরবঙ্গে গড়ে উঠেছে কেন। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়বস্তু যেগুলো থেকে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা প্রশ্ন হতে পারে শিল্প গড়ে ওঠার নিয়ামক সমূহ কি,
বিশ্বের প্রধান প্রধান শিল্প উৎপাদন ও বন্টন, বাংলাদেশের প্রধান শিল্প, বাংলাদেশের পোশাক শিল্প, শিল্প স্থাপনের সাথে উন্নয়নের গতি দ্বারা কি সম্পর্ক রয়েছে? সপ্তম অধ্যায় পরিবহন ও যোগাযোগ। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্য কণিকা হচ্ছে স্বল্প ব্যয়ে ভারী পণ্য পরিবহনের সর্বোত্তম হচ্ছে জলপথ। ঢাকা ও খুলনা পরস্পর যুক্ত থাকে বিমান, নৌ, রেলপথ দ্বারা। বাংলাদেশে যাতায়াতের প্রধান মাধ্যম হচ্ছে সড়ক পথ। নদ নদীর আধিক্য থাকায় দক্ষিণাঞ্চলে গড়ে ওঠেনি রেলপথ। দক্ষিণ ও পূর্বাঞ্চলে সড়ক পথের ঘনত্ব কম, কারণ হচ্ছে বন্ধুর ভূপ্রকৃতির জন্য। ডুয়েল গেজ রেলপথ রয়েছে ঢাকা ও রাজশাহী বিভাগে। চট্টগ্রাম থেকে সিলেটে সুলভ রেলপথ হচ্ছে মেটার গেজ। যমুনা নদীর পশ্চিমাংশের জেলাগুলোতে আছে ব্রড গেজ রেল ব্যবস্থা। বাজার ব্যবস্থা উন্নতির জন্য সুবিধাজনক হচ্ছে সড়ক পথ। দক্ষিণাঞ্চলে যোগাযোগের প্রধান মাধ্যম হচ্ছে নদীপথ। বাংলাদেশের 3টি সমুদ্র বন্দর হচ্ছে চট্টগ্রাম, মংলা ও পায়রা। সমুদ্রগামী জাহাজ নিরাপদ আশ্রয় নিতে পারে পোতাশ্রয়ে। বাংলাদেশের আমদানি রপ্তানি বেশি হয় চট্টগ্রাম বন্দরের মাধ্যমে। 3টি বন্দরের প্রচ্ছদভূমি রয়েছে রাইন নদীর অববাহিকায়। সমুদ্র বন্দর নেই নিচে নেপাল ও ভুটান এই দুটি দেশে। এই অধ্যায়ে গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন হচ্ছে চট্টগ্রামের আন্তর্জাতিক বিমানবন্দরের নাম কি? বাংলাদেশের একটি নদী বন্দরের নাম লিখো, অথবা মংলা বন্দর কোন নদীর তীরে অবস্থিত? প্রচ্ছদভূমি কি? বাংলাদেশের 2টি আন্তর্জাতিক বিমানবন্দরের নাম লিখো এবং সমুদ্র বন্দর কাকে বলে? এই অধ্যায়ে গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্নগুলোর মধ্যে আছে বক্নভূকোল বন্দরে স্থাপনের সহায়ক, বিষয়টি ব্যাখ্যা করো। বন্দরে উন্নতিতে প্রচ্ছদভূমির ভূমিকা কি? ব্যাখ্যা করো। সড়ক পথের 2টি সমস্যা ব্যাখ্যা করো। বাণিজ্য ও যোগাযোগ একে অপরের পরিপূরক, ব্যাখ্যা করো। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন অভ্যন্তরীণ বাণিজ্যকে ত্বরান্বিত করে, ব্যাখ্যা করো। এই অধ্যায়ে গুরুত্বপূর্ণ বিষয়বস্তুগুলোর মধ্যে আছে বাংলাদেশের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, বাংলাদেশের পরিবহন ব্যবস্থার উপর ভৌগোলিক পরিবেশের প্রভাব, বাংলাদেশের সড়ক ব্যবস্থা, বাংলাদেশের নৌ ও সমুদ্র বন্দর গড়ে ওঠার অনুকূল পরিবেশ, বাংলাদেশের উন্নয়নে যোগাযোগ ব্যবস্থার প্রভাব, বিশ্বব্যাপী বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা। এবার হচ্ছে অষ্টম অধ্যায় বাণিজ্য। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্য কণিকা হচ্ছে বাণিজ্য সংক্রান্ত আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তি করে WTO। বাংলাদেশের অধিকাংশ বৈদেশিক বাণিজ্য সম্পন্ন হয় সড়ক পথে। বিশ্বের বৃহত্তম বাণিজ্য সংগঠন হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন বা EU। পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় ও আনুষঙ্গিক কার্যাবলীকে বাণিজ্য বলা হয়। দেশের অভ্যন্তরে পণ্যদ্রব্যের আদান প্রদান এটাকে অভ্যন্তরীণ বাণিজ্য বলে। বাংলাদেশের শীর্ষ আমদানি সহযোগী দেশ হচ্ছে চীন। বাংলাদেশ বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য হয়, অর্থাৎ WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদস্য হয় 1995 সালে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি পণ্য হচ্ছে তৈরি পোশাক এবং নিটওয়্যার। বাংলাদেশের তৈরি পোশাকের প্রধান আমদানিকারক দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের সবচেয়ে বড় শ্রম বাজার হচ্ছে সৌদি আরব। খনিজ তেল রপ্তানিতে বিশ্বের শীর্ষ দেশ হচ্ছে সৌদি আরব। জার্মানির প্রধান রপ্তানি পণ্য হলো গাড়ি। ইপিজেড অঞ্চলের বৃহত্তম বিনিয়োগকারী দেশ হচ্ছে দক্ষিণ কোরিয়া। বর্তমানে পাটের পরিবর্তে ব্যবহৃত হয় সিনথেটিক ফাইবার। দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জনশক্তি রপ্তানি। এই গুরুত্বপূর্ণ তথ্য কণিকাগুলো থেকে জ্ঞানমূলক প্রশ্ন এবং MCQ প্রশ্ন থাকতে পারে। এই অধ্যায়ে গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নগুলোর মধ্যে আছে WTO পূর্ণরূপ, যেটা একটু আগে বলছিলাম। আন্তর্জাতিক বাণিজ্য বলতে কি বোঝানো হয়? সাপটা এর পূর্ণরূপ কি এবং বাণিজ্য কি? গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্নগুলোর মধ্যে আছে বাংলাদেশের প্রচলিত রপ্তানি পণ্যগুলো কি? ব্যাখ্যা করো। বৈদেশিক বাণিজ্যভুক্ত দেশের সাথে বাণিজ্যের 4টি অসুবিধা উল্লেখ করো এবং জনশক্তি রপ্তানি একটা দেশের জন্য কেন গুরুত্বপূর্ণ এটা ব্যাখ্যা করো। বাণিজ্য ভারসাম্য বলতে কি বোঝায়? গুরুত্বপূর্ণ কিছু বিষয়বস্তু যেখান থেকে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা প্রশ্ন আসতে পারে। বাণিজ্যিক প্রকৃতি ও আন্তর্জাতিক বাণিজ্য সংগঠন, বিশ্বের সর্বোচ্চ রপ্তানিকারক দেশ ও রপ্তানি পণ্য, বাংলাদেশের বাণিজ্যের যে প্রকৃতি, বাংলাদেশের সাথে আমদানি ও রপ্তানিকারক প্রধান কয়েকটি দেশের সম্পর্ক, বাণিজ্য সম্পর্ক, বিশেষ করে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক। বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনে অপ্রচলিত পণ্য ও জনশক্তি রপ্তানি। বাংলাদেশের রপ্তানিযোগ্য পণ্যের উৎপাদন বৃদ্ধির গুরুত্ব। বাংলাদেশের জনশক্তি আমদানিকারক প্রধান দেশসমূহের জনশক্তি চাহিদার বিবেচ্য বিষয়সমূহ। এই বিষয়গুলো থেকে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা প্রশ্ন হতে পারে। এবারে নবম অধ্যায় দূষণ ও দুর্যোগ। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্য কণিকা হচ্ছে মানুষের বধিরতার সৃষ্টি হতে পারে 120 ডেসিবেল শব্দে।
মানুষের স্বাভাবিক কথোপকথনে শব্দের তীব্রতা থাকে 60 ডেসিবল। গ্রিন হাউস গ্যাস অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড এবং ওজোন। ক্লোরিন, ফ্লোরিন ও কার্বনের একটি উদ্বায়ী যৌগ হচ্ছে সিএফসি, যেটাকে আমরা ক্লোরোফ্লোরোকার্বন বলি। মাথা ব্যথা, স্নায়বিক বৈকল্য, হৃদরোগ হতে পারে শব্দ দূষণের কারণে। সাধারণত শ্বাসকষ্ট এবং ফুসফুসের প্রদাহ এটি হয়ে থাকে বায়ু দূষণের কারণে। স্ট্রাটোস্ফিয়ারে অবস্থিত ওজোন স্তরকে পাতলা করেছে ফ্রেয়ন গ্যাস। পৃথিবী পৃষ্ঠের প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় ওজোন স্তরকে। দুর্যোগ সৃষ্টির প্রধান কারণ হচ্ছে পৃথিবীতে নানান রকম দূষণ। দীর্ঘ সময় বৃষ্টিপাত কম হওয়ার কারণে সৃষ্টি হয় খরা। মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে বাধাগ্রস্ত করে প্রাকৃতিক দুর্যোগ। বাস্তুতন্ত্রের স্বাভাবিক ভারসাম্য নষ্ট হচ্ছে অ্যাসিড বৃষ্টির কারণে। সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরাইন এগুলো বৃষ্টির পানির সাথে মিশে অ্যাসিড বৃষ্টি তৈরি করে। সিডল বাংলাদেশে আঘাত হানে 2007 সালে। পরিবেশের ভারসাম্য রক্ষায় সংরক্ষণ জরুরি হচ্ছে ওজোন স্তর। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু জ্ঞানমূলক প্রশ্ন হচ্ছে: দূষণ কাকে বলে অথবা দূষণ কি? বায়ু দূষণ কি? দূষক কাকে বলে? পরিবেশ দূষণ বলতে কি বুঝো অথবা দুর্যোগ কি? অনুধাবনমূলক প্রশ্নগুলোর মধ্যে রয়েছে পরিবেশ বান্ধব পরিকল্পনা উন্নয়ন নিশ্চিত করে, বিষয়টি ব্যাখ্যা করো। মানব সৃষ্ট দূষণ ব্যাখ্যা করো। দূষণের ফলে দুর্যোগের সৃষ্টি হচ্ছে, বিষয়টি আলোচনা করো। দূষণের ফলে দুর্যোগের সৃষ্টি হচ্ছে। তারপরে হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়বস্তু যেগুলো হচ্ছে গ এবং ঘ এর জন্য ইম্পর্টেন্ট। মানব সৃষ্ট দূষণ সমূহ কি এবং এই দূষণগুলো রোধের উপায়গুলো কি কি? পরিবেশ দূষণ ও প্রাকৃতিক দুর্যোগের পারস্পরিক সম্পর্ক, অর্থাৎ পরিবেশ দূষণ হলে কিভাবে প্রাকৃতিক দুর্যোগ হয়। বাংলাদেশের পরিবেশ দূষণ প্রতিরোধে পরিবেশ অধিদপ্তরের গৃহীত পদক্ষেপগুলো কি? প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কিত যে ধারণা এবং দুর্যোগ ব্যবস্থাপনা, অর্থাৎ দুর্যোগের পরে গিয়ে কি ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। এবার হচ্ছে 10ম অধ্যায়, মানচিত্র ও বিজ্ঞান। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্য কণিকা হচ্ছে পৃথিবীর কোন স্তরের ভৌগোলিক অবস্থান মূলত কৌণিক দূরত্ব। অক্ষরেখা ও দ্রাঘিমা রেখাগুলো সরল রেখা দ্বারা প্রকাশ করা হয় প্রকৃত বেলন অভিক্ষেপে। পৃথিবীর অবিকলাকৃতি বিশিষ্ট হয় ভূগোলক। অভিক্ষেপের অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার চককে গ্রাটিকুল বলা হয়। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নগুলোর মধ্যে আছে কোন ধরনের উপাত্ত জিআইএস এর প্রাণ, এবং অনুধাবনমূলক প্রশ্নগুলোর মধ্যে আছে জিআইএস এর মাধ্যমে কিভাবে ফিচার ম্যাপ তৈরি করা হয়। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়বস্তু মানচিত্র, অভিক্ষেপের ধারণা ও প্রকারভেদ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই গুরুত্বপূর্ণ তথ্যকণিকা এবং গুরুত্বপূর্ণ যে জ্ঞানমূলক, অনুধাবনমূলক প্রশ্ন এবং যে বিষয়বস্তুগুলোর কথা বলেছি এগুলো ভালোভাবে পড়লে তোমরা পরীক্ষায় আশা করি কমন পাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো।